ইরানের ফর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস ইসরায়েলের পক্ষে অসম্ভব জানালেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন একই জাতি, পুরো ইউক্রেন আমাদের, হুমকি পুতিনের। মধ্যপ্রাচ্যে জয়ী হচ্ছে ইসরায়েল, ইরান পিছিয়ে দাবি ট্রাম্পের। ইরানের পর লক্ষ্য পাকিস্তান, সাবেক ইসরায়েলি মন্ত্রীর হুমকি। শান্তি আনি নোবেল পায় না, আবারও অভিমানে ক্ষুব্ধ ট্রাম্প। কিভাবে দুই বন্ধু ইরান ইসরায়েল হয়ে গেল চরম শত্রু। ইরান নিয়ে ধোঁয়াশায় ট্রাম্প বনাম গোয়েন্দা বিভাগ। ইরান ইসরায়েল ইস্যুতে আরও পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বদলের ডাক, হতাশ ডেমোক্রেট ভোটাররা। কৌশল বদলেছে তেহরান, ক্ষেপণাস্ত্রের সংখ্যায় নয় গুণে বিশ্বাসী ইরান। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শালীন। এবার বিস্তারিত। ইরানের গোপন ফর্দো পারমাণবিক সংস্থা ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই, এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সত্যি বলতে ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফর্দোর একটি ছোট অংশে আঘাত আনতে পারবে, তবে এত গভীরে পৌঁছতে পারবে না, তাদের সেই সামর্থ্য নেই। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। জানা গেছে, ফর্দো কেন্দ্রটি মাটির প্রায় 262 মিটার গভীরে পাহাড়ের নিচে নির্মিত বাংকারের অবস্থিত। এতটাই সুরক্ষিত এই স্থাপনাটি যে সাধারণ ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা একে ধ্বংস করা সম্ভব নয়। এমনকি যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ডের বাংকার বাস্টার দিয়েও পুরোপুরি ধ্বংস করা যাবে কিনা তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। 2019 সালের পর এই প্রথম ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য এক ধরনের কৌশলগত বার্তা। ইসরায়েল যেন একতরফা হামলার পথে না গিয়ে কূটনৈতিক সমাধানে চিন্তা করে, পশ্চিমা চাপ উপেক্ষা করে ফর্দো চালু রাখা। ইরানের অনমনীয় অবস্থানকেও এতে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে। 21 জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ভাষণকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ ও ইউক্রেনীয়রা একটি অভিন্ন জাতি, তাই পুরো ইউক্রেন আমাদেরই। তার এই বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি, যেখানে একজন রুশ সেনার পা পড়ে সেটাই আমাদের। পুতিন জানান, ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়া একটি নিরাপত্তা বেষ্টিত বা বাফার জোন তৈরি করেছে। তিনি বলেন, রাশিয়া চাইলে সুমির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম, যদিও এই মুহূর্তে সামরিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 1991 সালে স্বাধীনতা লাভের সময় ইউক্রেন নিজেকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও এখন নিরাপত্তার স্বার্থে রাশিয়ার এই যুদ্ধ অপরিহার্য বলে দাবি করেছেন পুতিন। কিন্তু কিয়েভ ও পশ্চিমা দেশগুলো তার এই দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, 4টি অঞ্চল রাশিয়ার দখলে থাকলেও তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবৈধ। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক জাতিতত্ত্বকে বিপজ্জনক মতবাদ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, সুমি নিয়ে পুতিনের এই বার্তা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নতুন পর্বের ইঙ্গিত বহন করছে, যা যুদ্ধের ভৌগোলিক পরিধি আরও বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইসরায়েল এগিয়ে আছে এবং ইরান তাদের তুলনায় কম সফল। তিনি বলেন, যদি কেউ জয়ী হয় তাকে হামলা বন্ধ করার অনুরোধ কঠিন, আর যদি কেউ হারে তখন সেটি বলা সহজ। আমরা ইরানের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। ট্রাম্প আরও জানান, ইসরায়েল যুদ্ধে ভালো করছে, তাদের থামানো কঠিন। ইরান তাদের চেয়ে কম ভালো অবস্থানে রয়েছে। যদিও হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর এই মন্তব্য আনুষ্ঠানিকভাবে সমর্থন করেনি। ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, ইরান যুদ্ধবিরতি বা সংলাপের পথ খুঁজছে, তবে ইউরোপ নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলকে আরও আক্রমণাত্মক করতে পারে এবং একই সঙ্গে ইরানকে আলোচনায় বসার চাপ বাড়াতে পারে। তবে যুদ্ধে কে জয়ী প্রশ্ন কেবল সামরিক নয়, কূটনৈতিক ও মানবিক পরিণতির দিকেও দেখা প্রয়োজন। তেল আবিব ও তেহরানের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজারো প্রাণহানি ও লাখো বাস্তুচ্যুত মানুষ, যা ট্রাম্পের মন্তব্যকে রাজনীতি ছাড়িয়ে মানবিক বিতর্কে পরিণত করেছে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি এক বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, ইরানের পাশাপাশি পাকিস্তানও পারমাণবিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইরান আমাদের শত্রু, কিন্তু ছায়ার আড়ালে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে পাকিস্তান। মাসরির এই বক্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অস্থিরতা তৈরি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও শুধুমাত্র জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য, এটি কোনো আগ্রাসনের জন্য নয়। বিশ্লেষকদের মতে, সাবেক হলেও মাসরি ইসরায়েলের নিরাপত্তা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সদস্য হওয়ায় তার মন্তব্য নিছক ব্যক্তিগত মতামত নয়। এমন সময় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের ওয়াশিংটন সফরও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম, পারমাণবিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।
আফ্রিকার যুদ্ধ হোক কিংবা মধ্যপ্রাচ্যের সংঘাত, সবখানে নিজেকে শান্তির নায়ক হিসেবে দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। আর তাই নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বেদনা আরও ঝরছে তার কণ্ঠে। 21 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক আবেগঘন পোস্টে তিনি দাবি করেন, রুয়ান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর মধ্যকার শান্তি চুক্তির কৃতিত্ব তারই। ট্রাম্প লেখেন, আমি ও মার্কো রুবিও মিলে এক অসাধারণ শান্তি চুক্তির ব্যবস্থা করেছি, যা বহু দশকের রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানবে। দুই দেশের প্রতিনিধি দল আগামী সোমবার ওয়াশিংটনে আসছে স্বাক্ষরের জন্য। এটি শুধু আফ্রিকার জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি ঐতিহাসিক দিন। তবে প্রশংসার বদলে আক্ষেপেই ডুবে থাকলেন প্রেসিডেন্ট ট্রাম্প। লিখেছেন, এই চুক্তির জন্য আমি নোবেল শান্তি পুরস্কার পাবো না। ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর চেষ্টা, সার্বিয়া কসোভো সংকট মেটানো, পাশাপাশি নিজের শাসনামলের আলোচিত আব্রাহাম অ্যাকর্ড নিয়েও হতাশা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, হাজার বছরের বিভাজন কাটিয়ে মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ করেছিল, কিন্তু তাতেও কোনো নোবেল নয়। অভিমানী কণ্ঠে ট্রাম্প লেখেন, নোবেল আমি কোনোদিনই পাবো না। যদি রাশিয়া ইউক্রেন বা ইরান ইসরায়েলের শান্তি চুক্তি আমি করি, তবে জনগণ জানে আমি কি করেছি, সেটাই আমার পুরস্কার। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইরান ইসরায়েল। 1925 থেকে 1979 সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরান দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। 1950 থেকে 60-এর দশকে বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও মজবুত হয়। ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের গোপন পুলিশ সাওয়াক গঠনে সহযোগিতা করে এবং অস্ত্র সরবরাহ বাড়ায়। তবে 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেকের তেল শিল্প জাতীয়করণের পর ইরান ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিন্ন করে। 1953 সালে মোসাদ্দেকের পতনের পর শাহের শাসনের সম্পর্ক পুনরুজ্জীবিত হয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবকিছু পাল্টে যায়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ইসরায়েলকে ছোট শয়তান ও যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ঘোষণা করেন। এরপর ইরান ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। ফিলিস্তিন ইস্যুকে ইসলামিক ইস্যুতে পরিণত করে হামাস ও হিজবুল্লাহকে অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন দেয়। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো এখন অনেকটাই সম্পর্ক স্বাভাবিক করছে। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও ওমান সহ অনেক দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এক সময়কার শত্রু এখন মিত্রে পরিণত হচ্ছে, আর এক সময়কার বন্ধু এখন চিরশত্রু। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মধ্যে বিতর্ক শুরু হলেও পরবর্তীতে কিছুটা ঐক্যমত হয়েছে। ট্রাম্প বরাবরই দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তুলসীর সেনেটে দেওয়ার সাক্ষ্যে জানা যায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনও মনে করে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়নি। তুলসী জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি 2003 সালে পারমাণবিক কর্মসূচি স্থগিত করেছিলেন এবং এখনও তা পুনরায় অনুমোদন করেননি। 18টি গোয়েন্দা সংস্থার সম্মিলিত মূল্যায়ন এখনও সেই অবস্থান বহাল রেখেছে। তবে ট্রাম্প এই তথ্য খারিজ করে ক্ষোভ নিয়ে বলেন, আমার গোয়েন্দারা কি ভুল? এরপর তুলসী সামাজিক মাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যা প্রমাণ করে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। এই বক্তব্যে তুলসী ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেন। ইসরায়েল ও ইরানের সংঘাত নিয়ে আরব বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের আগের রাতে ইস্তাম্বুলে একাধিক আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী জরুরি বৈঠকে মিলিত হন। আলোচনার প্রধান বিষয় ছিল তেহরান তেল আবিব যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে তেহরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে ইরানের সংবাদ মাধ্যম জানায়। তেল আবিবের সেনাবাহিনী জানান, তারা এসব হামলার জবাব দিচ্ছে এবং আকাশ সীমায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। টানা 9 দিন ধরে চলা এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ডেমোক্রেটদের নেতৃত্বে নতুন মুখ চাচ্ছে অধিকাংশ সমর্থক। সম্প্রতি রয়টার্স পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ডেমোক্রেটদের 62% জানিয়েছেন তারা নেতৃত্ব পরিবর্তন চান। জরিপটি 11 থেকে 16 জুনের মধ্যে পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণ করেন 4258 জন, যাদের মধ্যে 1293 জন নিজেদের ডেমোক্রেট সমর্থক হিসেবে চিহ্নিত করেছেন। ভোটারদের মতে বর্তমান নেতৃত্ব সাধারণ মানুষের বাস্তব সমস্যা যেমন জীবনযাত্রায় ব্যয়, ওষুধের দাম, শিশু সেবা ও গণপরিবহন নিয়ে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছে না, বরং তারা বেশি মনোযোগ দিচ্ছে রূপান্তরকামী অধিকার কিংবা ইলেকট্রনিক গাড়ির মতো বিষয় নিয়ে।
ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় ইরান হামলা কমাতে বাধ্য। ইসরায়েলের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করল তেহরান। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সংখ্যা নয়, আমরা গুণে বিশ্বাস করি। এবার নেতানিয়াহু আমাদের শ্রেষ্ঠত্ব দেখবে। তিনি জানান, ইরান এখন লক্ষ্যবস্তু বেছে উন্নত ও নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করে বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছি এবং তা সহজেই প্রতিরক্ষা জাল ভেদ করে সোজা আঘাত করেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে। নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র কমেছে বলে খুশি হবার কিছু নেই। ইসরায়েলের উচিত নীরব থেকে কেবল দর্শক হওয়া। ইসরায়েল দাবি করছে তাদের আঘাতে ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশলগত পরিবর্তন আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।